বাবা একটা কথা বলতেন যে মানুষের বাচ্চা যখন না খেয়ে মরবে না কিছু ঠিক করে নেবে। আমাকে বললেন যে তুই এডিটিং শিখবি। তো আমাকে এরকম হঠাৎ প্রস্তাবটা দেওয়ার কারণ কি আমি জানি না। আমি বললাম যে মানে এটা তো খুব টেকনিক্যাল ব্যাপার, এরকম এটা কীভাবে মানে তো অনেক পড়াশুনো করতে হয়, শিখতে হয়। উনি তখন একটা কথা বলেছিলেন যে এই ইন্ডাস্ট্রিতে মানে খুব নামজাদা যেসব টেকনিশিয়ানরা আছেন তারা কেউই কিন্তু কোনো ফিল্ম স্কুল পাস আউট নন, বা এরকম সব ক্ষেত্রে এটা হয় না। তো কোথায় যাওয়া যায় তখন বাজে প্রায় রাত 12:30 1টা। তো আমরা শাহরুখ খানের বাড়ির সামনে যে বিচটা আমরা ওটাকে চুজ করলাম, যে ওইখানটাতে বসে আমরা প্রায় রাত 2টো 2:30 অবধি গল্প করলাম ছবিটা নিয়ে। মান্নাতের সামনে একেবারে আড়ংঘাটা, নদীয়ার আড়ংঘাটার প্রায় কয়েক মানে 1000 মানুষ, 1100 মানুষ সম্ভবত, আমি সংখ্যাটা এখন মনে নেই। এই 1100 মানুষ ছিলেন এই ছবির প্রডিউসার, এবং তার মধ্যে সাধারণ স্কুল টিচার, কেউ লন্ড্রি চালায়, কেউ সাধারণ রেস্টুরেন্ট চালায়, কেউ একদমই ছাপোষা গৃহবধূ, এরা সকলে মিলে টাকা দিয়ে ছবিটা বানিয়েছিলেন। মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ডিরেক্টর একটা স্ক্রিপ্ট লিখছেন এবং তিনি সেই গল্পটা বলতে চাইছেন এবং সেই তার ন্যারেটিভটাকেই তিনি চাপিয়ে দিতে চাইছেন দর্শকের উপর। তিনি যেটা ভেবেছেন, তিনি যেটা উপলব্ধি করেছেন, সেই উপলব্ধিটা তার দর্শকের উপর চাপিয়ে দিতে চাইছেন। ওয়ার্ল্ড সিনেমা কিন্তু এই থেকে একদম অন্যদিকে হাঁটছে। অ্যাকচুয়ালি মানে বাঙালির এই যে ত্রিদেব, হ্যাঁ, সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, এবং এই ত্রিদেবের চাপা পড়ে যাওয়া তরুণ মজুমদার, তপন সিনহা, এরকম বহু নাম, অগ্রদূত, বহু নাম আছে। মানে ঋত্বিক ঘটককে নিয়ে আর নতুন করে কোনো আলোচনার কিছু নেই। তার শ্রেষ্ঠত্ব নিয়ে আর কারোর মনে কোনো দ্বিধা থাকার কথা না, বা সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো দ্বিধা থাকার কথা না। এই নিয়ে নতুন করে আর কিছু আলোচনার নেই। কিন্তু আমার মনে হয় আমাদের এই নামগুলো নিয়ে আলোচনা থেকে পেরিয়ে এবার নতুন ছবি, নতুন নাম যোগ করাতে বেশি মানে মনোযোগ দেওয়া উচিত। নমস্কার, আমি ডক্টর গৌরব রায়। আজকে আটপুরের পর্বে আমাদের অতিথি অনির্বাণ মাইতি, যিনি কিয়া ও কসমস, বাড়ি তার বাংলা, সহজ পাঠের গপ্প, এরকম বিভিন্ন ধরনের ছবির এডিটার। তার কাছে আজকে আমাদের নতুন পর্ব শুরু করছি আজকে। নমস্কার, আমাদের আটপুর এপিসোডে আপনাকে স্বাগত। আপনার ছেলেবেলাটা সম্পর্কে জানতে চাইব, কীভাবে? ছেলেবেলা বলতে আমি ভীষণ একটি রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। বাবা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, তার সাথে আইপিটিএরও সদস্য ছিলেন দীর্ঘদিন। মানে আমাদের ছোটোবেলায় বেড়ে ওঠাটা নাটক, গান, বাজনা, মিটিং, মিছিল এসব নিয়েই কেটেছে। আমার মাও তাই, মাও আইপিটিএর সদস্য। বহুদিন গ্রামে গঞ্জে ঘুরে নাটক, বাবা মার সাথে থাকা, তাদের সাথে সম্পর্কিত থাকা এবং এই নাটকের দলের সাথে ঘোরা, এইটা ছোট থেকেই একটা আমাকে সাংস্কৃতিক পরিবেশ দিয়েছে, একটা পরিমণ্ডল দিয়েছে, যেটা অনেকাংশে আমাকে সাহায্য করেছে পরবর্তীকালে মানুষের সাথে মেশা। সব থেকে বড় কথা যেটা আমার যেটা কাজ এডিটিং, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষকে খুব মাইনিউটলি অবজার্ভ করা, দেখা। তো ছোটবেলা থেকেই বহু ধরনের বহু মানুষকে মিট করেছি, এরকম যারা বিভিন্ন পেশার, বিভিন্ন ধরনের চরিত্রে, বিভিন্ন এলাকার, বিভিন্ন ভাষাভাষীর। ফলত রাজনীতির পাশাপাশি সংস্কৃতি এবং এই ধরনের মানুষের সাথে মেশার যে সুযোগটা হয়েছে, সেটা আমার জীবনে খুব কাজে এসেছে। ওয়াইড অ্যাঙ্গেল একটা ব্যাপার ছিল মনের দিক থেকে, মানে সব মানুষকে আপন করে নেওয়ার ব্যাপার। অবশ্যই, মানে এত মানুষের সাথে মেশা খুব স্বাভাবিকভাবে একটা মনের দরজা খুলে যায়, ভীষণভাবে খুলে যায়। এটা যে কোনো কারোর ক্ষেত্রে সত্যি। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে। তারপরে ছবির দিকে কিভাবে আসা? ছবির দিকে আসাটা খুব মানে কি বলবো, হঠাৎ করেই, দুর্ঘটনা বলতে পারেন। অ্যাকচুয়ালি আমার বাবা মা কোনোদিন আমাকে প্রেশার দেননি যে এইটা করতে হবে, এইটা হতে হবে। বাবা একটা কথা বলতেন যে মানুষের বাচ্চা যখন না খেয়ে মরবে না কিছু ঠিক করে নেবে। আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশীরা খুবই চিন্তিত থাকতো, কারণ বাবা মা থাকতো না, আমাদের জন্য রান্না করে দিয়ে বেরিয়ে যেত। আমি আর আমার বোন, আমরা দুজনে দিনের পর দিন একা কাটিয়েছি। আমরা আমাদের মতো খেয়ে নিতাম, পড়াশোনা করতাম, কখনো কখনো বাবা মার সাথে যেতাম।
এই সমস্ত ব্যাপারটা নিয়ে আমাদের মানে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন খুব চিন্তা করতে। তো বাবা তখন এই কথা বলতেন যে কিছু না কিছুটা করে নেবে। তো কলেজ পাশ করার পর আমি প্রথম মানে বিষয়টা সম্বন্ধে সচেতন হই যে সরকারি চাকরি বলে একটা বিষয় আছে এবং সেটা লোকে চেষ্টা করে। আমার বন্ধু বান্ধবরা বলছে কী রে এইটা দিবি না, এই পরীক্ষাটা দিবি না, ওই পরীক্ষাটা দিবি না। তখন আমি বাবা মাকে জিজ্ঞেস করেছিলাম যে এইগুলো কী, এগুলো কারা, মানে সব বন্ধুরা বলছে দিতে, আমি কি দেবো? তো বাবা বলছে চাকরি করে কি করবি, চাকরি করাটা তোর কাজ না, তুই করতে হবে না, সব ছেড়ে অন্য কিছু কর, সাংস্কৃতিক কাজকর্ম কর, রাজনীতি কর। আমি ছাত্র জীবনে রাজনীতিতেও জড়াই। তো এই সমস্ত করতে গিয়ে আমি বহু মানে ডিলেমার মধ্যে দিয়ে গেছি। আমি কোন পথে যাব, কিভাবে চলবো, কি করব, কোনো কিছুই আমার কাছে মানে দিক নির্দেশ ছিল না। রাজনীতি করতে গেছি, দীর্ঘদিন রাজনীতি করেছি, আমি কমিউনিস্ট পার্টির সদস্যও ছিলাম। বুঝলাম যে এটা আমার কাজ নয়, আমি পারবো না, রাজনীতি করাটা আমার কাজ নয়। কিন্তু মানে একদম মাঠে ঘাটে রাজনীতি না করলেও রাজনীতির তো একটা ভাষ্য আছে, একটা ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভটা আমি যে কোনোভাবেই হোক আমি বলতে পারি, সেটার একটা রাস্তা আমাকে বের করতে হবে। সেটা কি? আমি প্রথম বিজ্ঞাপন বানাতাম, ছোট ছোট মশলার বিজ্ঞাপন, যে যা সবাই করে। তো সেই সূত্রেই যাওয়া এডিটন বলে একটি স্টুডিও রয়েছে হাজরা মোড়ে, উত্তম মঞ্চের ওপরে। তো সেই স্টুডিওর কর্ণধার যিনি, তিনি দূরদর্শনের বহু প্রবীণ একজন প্রযোজক পরিচালক, জয়দীপ মুখোপাধ্যায়। তিনি আমাকে প্রথম বলেন যে তুই এডিটিং শিখবি। একদিন ওনার পাশে বসে কাজ দেখতাম, এ করে উনি এডিট করতেন। তো আমাকে বললেন যে তুই এডিটিং শিখবি। তো আমাকে এরকম হঠাৎ প্রস্তাবটা দেওয়ার কারণ কি আমি জানি না। আমি বললাম যে মানে এটা তো খুব টেকনিক্যাল ব্যাপার, এরকম এটা কীভাবে, মানে তো অনেক পড়াশুনো করতে হয়, শিখতে হয়। উনি তখন একটা কথা বলেছিলেন যে এই ইন্ডাস্ট্রিতে মানে খুব নামজাদা যেসব টেকনিশিয়ানরা আছেন তারা কেউই কিন্তু কোনো ফিল্ম স্কুল পাস আউট নন, বা এরকম সব ক্ষেত্রে এটা হয় না। পর্যবেক্ষণ একটা এই ইন্ডাস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখে শেখা। এই পর্যবেক্ষণে আমি ফিরবো আবার পরবর্তী আলোচনায়। এই পর্যবেক্ষণ শব্দটা দিয়ে আমার শুরু হলো ইন্ডাস্ট্রিতে যাত্রা। তো আমি বললাম হ্যাঁ শিখবো। ওনার পাশে বসে এডিটিং জিনিসটা আমি শিখতে থাকলাম। ততদিনে ডিজিটাল এডিটিং শুরু হচ্ছে, অ্যাডোব প্রিমিয়ারে কাজ হচ্ছে, শিখতে শুরু করলাম। ওই আমার শুরু। ক্রমশ একটি সিরিয়ালের সাথে যুক্ত হলাম, একটা দুটো করে। এটা 2003 কি 2004 এই সময় হবে। ওই সময় থেকে আমার শুরু। তারপর আস্তে আস্তে ফ্রিল্যান্স করা শুরু করি। তখন আমার বন্ধু ছিল অভিনন্দন দত্ত, এখানেই আগে এসেছে, আমি ওকে অ্যাসিস্ট করতাম এক সময়। ওর সাথে কাজ করা শুরু করি। তারপর আস্তে আস্তে ক্রমশ নিজে টেলিভিশন, তারপর ক্রমশ সিনেমা। প্রথম ছবি হচ্ছে রঙ্গন চক্রবর্তীর বাড়ি তার বাংলা। এটা একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে রঙ্গনদার আমি একটি সিরিয়াল এডিট করতাম, অল্প প্রেমের গল্প। সানন্দা টিভি বলে তখন এটি ছিল, আনন্দবাজারের এন্টারটেনমেন্ট চ্যানেল ছিল। তো সেইটা আমি প্রথম এডিট করতাম তখন। সেই সূত্রে রঙ্গনদার সাথে আলাপ। তো রঙ্গনদা আমাকে প্রথম প্রস্তাব দিলেন যে ওনার একটা ছবি করছেন, বাড়ি তার বাংলা। বাঙালির সুকুমার রায়ের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ছবিতে। তো আমি স্ক্রিপ্টটা পড়ে আমি মুগ্ধ হয়েছিলাম যে তখন বাংলা সিনেমাকে আমরা যেভাবে দেখছি একদম অন্য, মানে পুরো বাংলা সিনেমার যে ঘরানা সেই সময়, ধরুন এটা আমি বলছি 2014 ওই সময়টা, তখন বাংলা সিনেমার যে ঘরানাটা চলছে সেখান থেকে একদম বেরিয়ে এসে একটা অন্য ধরনের ন্যারেটিভ, অন্য ধরনের গল্প। তো আমার কাছে প্রায় একেবারে আকাশের চাঁদ পাওয়ার মতোই বিষয়। তো আমি ছবিটার সাথে যুক্ত হই, সেই শুরু। তারপর আবার বহুদিন অপেক্ষা করতে হয়েছে। দ্বিতীয় ছবি আসে প্রেমাশিসদার মনচুরি, এটা একদম নিপাট কমেডি ছবি। তারপর আসে সহজ পাঠের গপ্প। এইটা আমার জীবনে একটা ব্রেক থ্রু। সহজ পাঠের গপ্প করার পর তারপর থেকে আমি সিরিয়াসলি সহজ পাঠের গপ্পের জন্য আপনার ফিল্মফেয়ার পুরস্কার। হ্যাঁ। তারপর থেকে চলতে থাকে কিয়ান, কসমস এবং পরপর অনেক ছবি করেছি। সহজ পাঠের গপ্প করার সময় কোনো বিশেষ অভিজ্ঞতা কিছু?
সহজ পাঠের গপ্প আমাকে প্রথম আমার এক বন্ধু কৌশিক, ও এই ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, চিফ ছিলেন। তো ও আমাকে বলে যে আমার একটি ছেলে আছে। ও প্রথমে কিন্তু আমি এই ছবির প্রোমো এডিটর ছিলাম। হ্যাঁ, ছবিটি প্রথমে এডিট করেছিলেন সুজয় দত্ত রায়। আমি প্রোমো এডিটর হিসেবেই জয়েন করি। ছবিটা দেখে আমি প্রচণ্ড ধাক্কা খাই যে এইরকম একটা সহজ সরলভাবে একটা গল্প এবং একটা খুব দুরূহ গল্প বলে ফেলা, এবং একটা এই বয়সী ছেলে, তখন মানুষের বয়স কত 27-28 এরকম হবে, ওই বয়সী একটা ছেলের এইরকম উপলব্ধি দিয়ে ছবিটাকে বানানো, আমি ছবিটা দেখার পরে আমি জাস্ট কিছুক্ষণ মানে স্তম্ভিত হয়েছিলাম। তারপর আমি ওকে প্রথম প্রশ্ন করেছিলাম, ছবিটা তুমি বানিয়েছো? তো ও খুব মানে মানে আমি জানি না মজা পেয়েছিল নাকি একটু বিরক্ত হয়েছিল। ও বললো হ্যাঁ আমি বানিয়েছি। তো তো ওই ছবিটার প্রথম প্রোমো বানানোর জন্য আমি ছবিটা দেখি, তারপর দুজনে মিলে অনেক আলোচনা করি ছবিটা নিয়ে। ছবিটা মানুষ বলে আরেকটু ছোট করলে আরও কিছু জায়গায় এডিট করতে চাই, কিন্তু সুজয়দা একদমই সময় পাচ্ছেন না। তো সুজয়দার সাথে কথা বলে আমরা আবার ছবিটাকে এডিট শুরু করি আর কি। এইভাবেই সহজ পাঠের গপ্পর সাথে যুক্ত হওয়া। সহজ পাঠের গপ্পের পরে আর পরের ছবি তারপরে কিয়া অ্যান্ড কসমস আমার জীবনে একটা খুব বড় একটা ব্রেকথ্রু একটা বলবো। 2018-19 এটা হচ্ছে 17 হ্যাঁ 16-17 ওই সময়। ওই সময়ে আমি মুম্বাইতে ছিলাম, আমার মনে আছে। এই ছবিটা নিয়ে আমার বহুদিন ধরেই কথা চলছিল। সুদীপ্ত এই ছবিটির পরিচালক। ওর সাথে আমি একটা ছোট ছবি করেছিলাম প্রথমে, তারপর ও বলেছিল আমার একটা বড় ছবি প্ল্যান করছি দাদা এরকম। তো আমি ঠিক আছে শুনবো। তো কাজের সূত্রে আমিও মুম্বাইতে এবং সুদীপ্তও মুম্বাইতে। তো আমার মনে আছে একদিন অনেক রাতে দুজনে কাজ শেষ করে আমরা মিট করলাম। তো বলে তোমার আজকে আমি গল্পটা শোনাবই, আমি কি ভেবেছি। তো কোথায় যাওয়া যায়, তখন বাজে প্রায় রাত 12:30-1টা। তো আমরা শাহরুখ খানের বাড়ির সামনে যে বিচটা, আমরা ওটাকে চুজ করলাম যে ওইখানটাতে বসে আমরা প্রায় রাত 2-2:30 অবধি গল্প করলাম ছবিটা নিয়ে, মান্নাতের সামনে একেবারে, যে এইরকমভাবে আমি এই গল্পটা ভাবছি। বাহ, এটা খুব ইন্টারেস্টিং, একটা এরকম অটিস্টিক মেয়ের গোয়েন্দাগিরির গল্প, খুব ভালো, এটা করা যায়। তো সেই সূত্রে আবার ফিরে আসে। তারপর টাকা পয়সার একটা এই ধরনের ছবির যা হয় আর কি, টাকা পয়সার সংগ্রহ করার এটা খুব সমস্যার মধ্যে দিয়ে গেছে। তারপরে কানোরিয়ারা যুক্ত হয় ছবির সাথে। ওরা একসময় ক্রাউড ফান্ডও করেছিল ছবিটার, আমার মনে আছে। ওরা প্রায় সাউথ সিটি থেকে পার্ক স্ট্রিট অবধি হেঁটেছিল, পুরো ইউনিট, টাকার গান গাইতে গাইতে টাকা কালেক্ট করতে করতে ওরা গেছিল। তো এইভাবে ইনিশিয়াল সমস্যাগুলো মিটে ছবিটা শেষ হলো। শেষ হওয়ার একটু আগেই আরও কিছু টাকা পয়সার দরকার ছিল, তখন কানোরিয়া যুক্ত হয়, প্রাচী এটাকে প্রডিউস করে। তো এই কিয়া অ্যান্ড কসমসের গল্প। এই কিয়া কসমসের পরে পরবর্তী ছবি, তারপর তো বহু ছবি করেছি। তারপর একটি উল্লেখযোগ্য ছবির কথা আমি বলবো, সেটা হচ্ছে দুধপিঠের গাছ। একটা খুব ইন্টারেস্টিং গল্প হয়েছিল। আড়ংঘাটা নদিয়ার প্রায় কয়েক মানে 1000 মানুষ, 1100 মানুষ সম্ভবত, আমি সংখ্যাটা এখন মনে নেই। এই 1100 মানুষ ছিলেন এই ছবির প্রডিউসার, এবং তার মধ্যে সাধারণ স্কুল টিচার, কেউ লন্ড্রি চালায়, কেউ সাধারণ রেস্টুরেন্ট চালায়, কেউ একদমই ছাপোষা গৃহবধূ। এরা সকলে মিলে টাকা দিয়ে ছবিটা বানিয়েছিল। এই গল্পটার একটা মানে একটা মজার দিক হলো, একটি বাচ্চা ছেলে, সে ভাবতো যে পিঠের গাছ হয়। তাকে তার ঠাকুমা গল্প শুনিয়েছিল পিঠের গাছ হয়। পিঠের গাছ কোথায় হয়? কাশিতে। তো এবার সে কাশিতে যাবে, সে পিঠে, এমনকি এই গল্প তার মাথায় এমনভাবে বিক্রিয়া ঘটিয়েছিল, সে বাড়ির উঠোনে একটা দুধ পিঠে গুজেছিল এবং রোজ তাতে জল দিত, যাতে গাছ হয় কিনা দেখতে। তো তাতে হচ্ছে না। তারপর ও একদিন বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুধ পিঠের গাছের খোঁজে। তো এই ছবিতে আমি প্রথমবারের জন্য আমি গান লিখেছিলাম একটি, যেটা জয়দা সুর করেছিলেন, লোপাদি গেয়েছিলেন। এই বাড়ি ছেড়ে দুধ পিঠের গাছের খোঁজ করতে যাওয়া, এখানে কোথাও উজ্জ্বল, দুধ পিঠের গাছের পরিচালক, শ্রীচৈতন্যের বাড়ি ছেড়ে যাওয়াকে
ও কোথাও এক করে দেখতে চেয়েছিল। তো এই ছবিটা ওই গ্রামের মানুষকে যখন ও প্রথম নিয়ে গিয়ে শোনায় যে গল্পটা বানাবো, আমার কাছে টাকা নেই, তোমরা কি সাহায্য করবে, গ্রামের মানুষ হই হই করে ঝাঁপিয়ে পড়ে। মানে সবাই মিলে টাকা পয়সা দিয়ে এ করে বহু দিন ধরে বারংঘাটায় থেকে এই পুরো ছবিটা শ্যুট হয়। আমি নিজেও শুটিংয়ে উপস্থিত ছিলাম। তারপর বহুদিন ধরে এডিট, বাকি পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট হয়। তারপর এসে পড়ে কোভিড। এই কোভিডের ধাক্কায় ছবিটা প্রায় তখন হলে কেউ দেখেও না, তো একটা ধাক্কা খায় ছবিটা। কিন্তু এই ছবিটি প্রচুর প্রচার পেয়েছিল, প্রচুর মানুষের প্রচার পেয়ে এখনও মানে সেই কোভিডের ধাক্কা তো এখনও প্রায় সামলে উঠতে পারেনি আমাদের ইন্ডাস্ট্রি। ফলত ছবিটা মানুষের হয়তো মানে সকলের দেখা হয়নি, কিন্তু ছবিটা বেশ প্রচার পেয়েছিল আর কি, কিন্তু ছবিটা বেশ দাগ কেটে গেছিল। ডকুমেন্টারি ফিল্ম নিয়ে আপনার কি অভিজ্ঞতা এবং ডকুমেন্টারি ফিল্মের সঙ্গে কীভাবে আপনি যুক্ত ছিলেন? যুক্ত বলতে মানে এমনি ডকুমেন্টারি অনেক অল্প বয়সে অনেক ছোট 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 কাজ করেছি, কিন্তু ডকুমেন্টারি নিয়ে আমার সম্পূর্ণ ধারণার পাল্টে গেল রেড লাইট টু লাইমলাইট, বিপুলজিৎ বসুর ছবি। এই ছবিতে কাজ করতে গিয়ে এইটা নিয়ে আমরা কাজ শুরু করি 2020। ওই সময় থেকেই আমার বিপুলের সাথে কথাবার্তা চলছে। আমি আর বিপুল একসাথে একটা শর্ট ফিল্ম করেছিলাম ওখানকার, মূলত কালীঘাট ব্রথেলের বাচ্চাদের নিয়ে আমরা এই কাজটা করেছিলাম। ওখানে একটি টিম আছে যারা সিনেমা বানায়, ইউটিউবে আপলোড করে, এবং এই সিনেমা হচ্ছে ওদের ওই যে ওর পরিবেশ, ওখানকার যে একটা টক্সিক পরিবেশ, সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার একটা উপায়, একটা সোপান। এই সিনেমাকে অবলম্বন করে ওখানকার ছেলেমেয়েরা পুরো ওদের পরিবেশটাকে পাল্টে ফেলছে ক্রমাগত। আর এইটা আমাদের ছবির মূল বিষয় ছিল। তা ওই শর্ট ফিল্মটা করতে গিয়ে আমরা প্ল্যান করি, বিপুল একটা আমাকে পরিকল্পনা বলে যে এটা নিয়ে একটা বড় ছবি আমাদেরকে প্ল্যান করতে হবে। এবং আমরা যখন কাজ শুরু করেছি তখনও আমরা ভাবিনি যে এটা এত বড় আকারে হয়ে যাবে। আমরা রেড লাইট টু লাইমলাইটের প্রথম শ্যুট শুরু করি, কোভিডের দ্বিতীয় ওয়েভ শেষ হলো, তৃতীয় ওয়েভের ঠিক আগে আমরা কাজ শুরু করি। টুকটুক টুকটুক করে শ্যুট করছি, এবং তখনও আমরা ডকুমেন্টারি ওয়ার্ল্ডের কাউকেই অলমোস্ট চিনি না, কারা কাজ করেন, কীভাবে এই পথে এগোবো, এগুলো আমরা কিছুই জানি না। এবং আমাদের কর্মপদ্ধতি বা আর যা কিছু সমস্ত কিন্তু আমরা এতদিন যে ফিকশনে কাজ করা প্রেক্ষিতে যে আমাদের মানে তার থেকে যে আমাদের লব্ধ জ্ঞান, আমরা তার ওপর দাঁড়িয়েই আমরা ডকুমেন্টারিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো আমরা আস্তে আস্তে এডিট করছি, বিভিন্ন পিচিং ফোরামে পাঠাচ্ছি ছবিটাকে দেখার জন্য। তো হঠাৎ ডক লিপজিগে এটা সিলেক্টেড হয় যে এই পিচিং ফোরামে। এই সিলেকশন হয়ে যাওয়াটা আমাদের কাছে একটা চমকপ্রদ ব্যাপার, খুব স্বাভাবিক যে একটা সারা পৃথিবী থেকে এত এত ছবি যাচ্ছে, সেখানে দুম করে এরকম একটা ছবি যাদের কোনো অভিজ্ঞতা নেই এর আগে এইভাবে কাজ করার। নির্বাচনটা কিভাবে হয়েছিল ওখান থেকে? আমরা একটা প্রোমো পাঠিয়েছিলাম, সেইটাকে দেখি ওরা মূলত সিলেক্ট করে যে তখন তো সমস্ত বন্ধ, যাতায়াত বন্ধ, ফলত অনলাইন একটা পিচিং হয়। তো সেই পিচিং করার পরে বেশ কিছু মানুষের সাথে আমাদের যোগাযোগ হয় যারা ওয়ার্ল্ড ডকুমেন্টারির লোক। তাদের সাথে কথা বলতে 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 ক্রমশ আমাদের ধারণাটা কিন্তু পাল্টাতে থাকে। এই যে আমি তখন প্রথমেই বলেছিলাম যে আমার সিনেমার শুরু যে শব্দটা থেকে পর্যবেক্ষণ, আমি এই এত বছর পরে 45 বছর বয়সে এসে এতগুলো ছবি করার পরে আমি উপলব্ধি করলাম যে আমি এতদিন যেভাবে কাজ করে এসেছি, যা করে এসেছি, সেটাকে আমাকে আনলার্ন করতে হবে, করে আবার নতুন করে শুরু করতে হবে। কারণ এখন বিশ্ব সিনেমা এই পর্যবেক্ষণ এই শব্দটার উপর দাঁড়িয়ে। তুমি কতটা কি জানো এবং তুমি সেটা বলার জন্য কতটা উদ্বেল হয়ে আছো, সেটা তাতে কিছু ম্যাটার করে না। হ্যাঁ, মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ডিরেক্টর একটা স্ক্রিপ্ট লিখছেন এবং তিনি সেই গল্পটা বলতে চাইছেন এবং তার ন্যারেটিভটাকেই তিনি চাপিয়ে দিতে চাইছেন দর্শকের উপর। তিনি যেটা ভেবেছেন, তিনি যেটা উপলব্ধি করেছেন, সেই উপলব্ধিটা তার দর্শকের উপর চাপিয়ে দিতে চাইছেন।
ওয়ার্ল্ড সিনেমা কিন্তু এই থেকে একদম অন্যদিকে হাঁটছে। ধরুন একটা ডকুমেন্টারিতে একটি লোক তিনি বলছেন সকাল 10টা থেকে রাত 10টা অবধি তিনি পরিশ্রম করেন, তারপরও তিনি তার সন্তানের মুখে রোজ ভাত তুলে দিতে পারছেন না, বাচ্চাকে স্কুলে পাঠাতে পারছেন না। এটা উনি বসে বসে ক্যামেরার সামনে আমি যেভাবে বলছি সেভাবে বলে যাচ্ছেন। এইটা এফেক্টিভ, এটা বেশি এফেক্টিভ নাকি আমি যদি তাকে তার গোটা একটা দিন আমরা তাকে পর্যবেক্ষণ করতে থাকি? তিনি সত্যিই সকাল 10টা থেকে রাত 10টা অবধি কাজ করছেন এবং সত্যিই তার সন্তান ঠিকমতো খেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, এই পুরো ব্যাপারটা যদি আমরা পর্যবেক্ষণ করি, তার সারা দিনটাকে আমি তার প্রিভেসি, তার মতামত নিয়ে তার প্রিভেসি ব্রিজ করে আমরা ঢুকে যদি তার জীবনটাকে গোটা দিনকে আমরা তুলে আনতে পারি, তাহলে আমরা সেইটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয় মানুষের কাছে, সত্যির কাছাকাছি, সেটা অনেক বেশি সত্যির কাছাকাছি। এই সত্যি, এই শব্দটা যেটা বললে, এইটা হঠাৎ করে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। যে আমি মনে করলাম তাহলে এতদিন আমি যে কাজগুলো করছিলাম, যে একজন একটা স্ক্রিপ্ট লিখছে এবং সেইটাতে সে একটু সামাজিক একটা বক্তব্যের মিশেল দিচ্ছে, হ্যাঁ, একটু অ্যাকশন দিচ্ছে, একটু সেক্স দিচ্ছে, একটু রোম্যান্স দিচ্ছে, হ্যাঁ, এইভাবে যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং সেইটাকেই আবার ধরে সার্ভ করা হচ্ছে দর্শকের সামনে, দেখো এইভাবে ভাবো, ঠিক এইরকমভাবে। যেমন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে একটা ছবি, তার নিচে একটা সংলাপ যাচ্ছে, আমি যেটা ছবিতে দেখছি সেটাই সংলাপে শুনছি অধিকাংশ ক্ষেত্রে। তারপর তার নিচে একটা মিউজিক পাতা হচ্ছে, যে এটা দুঃখের সিন সেটা বোঝানোর জন্য, যে একটা মিউজিক যাবে, একটা কমেডি সিন সেটা বোঝানোর জন্য একটা মিউজিক যাচ্ছে। তারপরও পরিচালক নিশ্চিত হতে পারছেন না, তারপরও একটা ন্যারেশন ঢোকাচ্ছেন, যে তারপরে গিয়ে নিশ্চিত হচ্ছে হ্যাঁ এবার দর্শকের কাছে ব্যাপারটা বোধগম্য হচ্ছে। কিন্তু এই যে সিনেমার যে যেটার কথা আমি বলছি, অবজারভেশনাল ডকুমেন্টারি বা যাই বলো, এটা নন ফিকশন, এটা কিন্তু একদম ওই পথে হাঁটছে না। তোমার কাছে একদম ওপেন করে দিচ্ছে যে এইটা একটা জীবন, এটাকে তুমি দেখো, তুমি তোমার মতো করে উপলব্ধি করো যে এটা কি, এই মানুষটা যাকে তুমি, এগুলো সব ক্যারেক্টার ড্রিভেন ভীষণ, হ্যাঁ, মানে এ তোমাকে মুখোমুখি কিছু বলছে না, তার একটা গোটা জীবনটা আমরা তুলে এনেছি, তুমি সেটাকে উপলব্ধি করো যে এই জীবনটাকে তুমি কিভাবে দেখছো। এই যে জটটা, এই যে বিষয়টা, এটা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করলো আর কি। তো আমি তারপর বেশ কিছু, মানে প্রথম দিকে তো আমি এটার সাথে অ্যাকাস্টম হচ্ছিলাম না কোনোভাবেই, আমি বিষয়টা বুঝতে পারছিলাম না, কারণ আমি কখনো সিনেমাকে এভাবে দেখিনি। তো আমি কিছু সিনেমা দেখা শুরু করি, আমি এক্ষুনি নাম বলতে পারি, যেমন জিওফ্র্যাঙ্কো রোসির নকটার্নো, তারপর ডিস্টেন্ট বার্কিং ডগ, অথবা হাউস মেড অফ স্প্লিন্টার্স, এই ধরনের ছবিগুলো, অথবা রিসেন্টলি শৌনকের অল দ্যাট ব্রেথস, অথবা রাইটিং উইথ ফায়ার, এই যে ছবিগুলো, এই যে ধরনটা, এইটা আমাকে খুব, এই ছবিগুলো ক্রমাগত দেখতে 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 আমার ভেতরে আমি বুঝতে শুরু করি যে এবার আমাকে আনলার্ন করতে হবে, এতদিন যেটা শিখেছি সেটাকে এবার আনলার্ন করে আবার নতুন পথে হাঁটতে হবে। বিশেষ করে আমি একটা দৃশ্যের কথা বলবো, নকটার্নোর। সিরিয়াতে যুদ্ধে তার ছেলেকে হত্যা করা হয়েছে, সেনা হত্যা করেছে, মাকে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে। মা একটি দেওয়ালের মধ্যে হাত বোলাচ্ছেন, কাঁদছেন, এবং সিনেমা নির্মাতাকেই জিজ্ঞেস করছেন যে আমার ছেলেকে যখন ওরা গুলি মারছিল তখন কেউ আমার নাম বলছিল, আমার নাম ধরে ডাকছিল, বা মা বলে চিৎকার করছিল, কাঁদছে আর দেয়ালের মধ্যে হাত বোলাচ্ছে। আমি তো দেখে অবাক যে এটা একটা বাস্তব, এটাকে তুললো কী করে। এবং এই ছবিটি আমি দেখি হচ্ছে মুভি বলে একটি অ্যাপে, তা সেখানে ছবিটার শেষে বিশিষ্ট পরিচালক ইনারিতুর একটা ইন্টারভিউ আছে, ইনারিতু জিওফ্র্যাঙ্কো রোসিকে ইন্টারভিউ করেছেন। সেখানে ঠিক ইনারিতু এই প্রশ্নটাই করছেন যে এটা কি সত্যি, ওই যে বিশেষ করে ওই সিকোয়েন্সটার কথাই বলছেন যে এটা কি সত্যি, এটা তুমি কিভাবে করলে, এটা তো আমার ফিকশনের মতো লাগছে, মানে এটা ফিকশনে সম্ভব, এটা নন ফিকশনে কীভাবে সম্ভব হলো। জিওফ্র্যাঙ্কো রোসি বলছেন না, আমি শুধু, আমার কাজ ছিল শুধু মানে মাকে তার পুত্রের হত্যাস্থলে নিয়ে আমি দাঁড় করিয়ে দিয়েছি এবং ক্যামেরাটা অন করেছি, আর আমায় কিছু করতে হয়নি, বাকিটা যা করেছেন উনি করেছেন। এটা একটু কঠিন শোনালো, রুট শোনালো, হয়তো এভাবে ভাবাটা খুব কঠিন, কিন্তু
এই যে চরম বাস্তবতার মুখে দাঁড় করানো দর্শককে, এটা বোধহয় এই জটটা এই ছবি দিতে পারে। এটাকে আমরা অবজারভেশনাল ডকুমেন্টারি বলি, যা শুধু তথ্য সমৃদ্ধ না, যা ইমোশনকে কানেক্ট করে। আর কার কার ডকুমেন্টারি ফিল্ম মেকারের কথা আপনার বলতে ইচ্ছা করছে, বা কার কার কাজ না, আমি এই মুহূর্তে ওয়ার্ল্ড ডকুমেন্টারির কথা তো নতুন করে কিছু বলার নেই, তারা অনেক বেশি এগিয়ে গেছে। ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম মেকারের মধ্যে যেমন রিসেন্টলি আমি এই রেড লাইট টু লাইমলাইটের কাজের জন্যই আমি লাটভিয়া গেছিলাম, একটা পোস্ট প্রোডাকশনের একটু কাজের ছিল। ওইখানে যখন যাই তখন রিগা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, তো আমার মানে সুযোগ হয়েছিল ওখানে বেশ কিছু ছবি দেখার। আমরা সারাদিন কাজ করতাম, সন্ধ্যেবেলা সিনেমা দেখতে যেতাম। তো ওইখানে আমি দেখি যে ওরা যে ছবি নিয়ে যেভাবে ভাবছে তা আমাদের থেকে কয়েক যোজন এগিয়ে গেছে ওরা। হ্যাঁ, মানে একদম এই যে বিষয়টা অবজারভেশনাল ডকুমেন্টারির কথা বলছি, এই বিষয়টা নিয়েই ওরা কাজ করছে এবং এই বিষয়টার উপরই ওরা দাঁড়িয়ে আছে এবং ভীষণ সত্যি জিনিসটাকে ওরা তুলে আনছে। ওরা এই খোঁজটাকে ওরা খুব বেশি গুরুত্ব দিচ্ছে। তো ভারতবর্ষের কথা যদি বলি, মানে মানে আমি কারোর নাম এই জন্য করতে চাইছি না যে আমি কারোর নাম হয়তো মিস করে ফেলবো, হ্যাঁ সেটা অন্যায় হবে। বিশেষ করে সৌনকের নাম তো এলোই, এছাড়া সৌভিক এবং রিন্টু থমাসের কথা তো আছেই। এরকম প্রচুর নতুন নতুন বিপুলজিৎ তো কাজ করছে। সৌরভদা তো অনেক ভেটেরান, অনেক পুরনো মানুষ এবং ওনার ছবি তো আমরা দেখে বড় হয়েছি। এছাড়া আমি মানে বসু বা নেহেমিচ বলে একটা ছবি কথা, আচ্ছা এটা আমি জানি না, আমি শুনিনি। তো আমি আরেকজনের কথা বলবো, যেটা যাকে এই জগতের মানে ভারতীয় ডকুমেন্টারির প্রায় গডফাদার বলা হয়, সেটা হচ্ছে নীলোৎপল মজুমদার। তিনি হচ্ছেন নীলোৎপল মজুমদার। তিনি বহুদিন ধরে, প্রায় 20 বছর হয়ে গেল, কলকাতায় ডকেজ বলে একটা অনুষ্ঠান চালান, যেখানে সারা ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা আসে। এখানে এই ডকেজে উপস্থিত থাকেন সারা পৃথিবীর যারা সমস্ত পিচিং ফোরামের মানুষজন, প্রডিউসার্স, ডিস্ট্রিবিউটার্স, তারা আসেন এবং তাদের সামনে সারা ভারতবর্ষের যেসব নতুন ফিল্ম মেকাররা আসেন, এসে তারা তাদের ছবি পিচ করতে পারেন এবং এখান থেকে প্রডিউসার, ডিস্ট্রিবিউটাররা পছন্দসই ছবি তুলে নিয়ে যান। এই প্রসেসটা, যেমন লাস্ট যে কটা ছবি ভারতবর্ষ মানে থেকে রিপ্রেজেন্ট করছে সারা পৃথিবীতে, তারা প্রত্যেকে কিন্তু কলকাতা ডকেজের প্রোডাক্ট। এই ডকেজের কথা এই জন্য বললাম যে এই একটা চেষ্টা কিন্তু প্যারালালি চলছে। মানে ভারতের সিনেমা মানেই বলিউড, টলিউড, এই বিষয়টা নয়, বা শুধুমাত্র কমার্শিয়াল ছবি নয়। প্যারালাল উইংস বলুন বা আমাদের ডকুমেন্টারি উইংস বলুন, তারা সকলেই নিজের মতো করে চেষ্টা করছে এবং সেখান থেকে প্রচুর নতুন নতুন চেষ্টা, নতুন নতুন মুখ উঠে আসছে প্রতিনিয়ত। সুতরাং এই শোকেসিংটাকে আরো একটু বাড়ানো দরকার মনে হয়। হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের সরকারের তরফ থেকে একটা উদ্যোগের অভাব রয়েছে। সেই উদ্যোগগুলোকে অনেক, যেমন সারা পৃথিবীতে ডকুমেন্টারি ফান্ডস আছে। হ্যাঁ, ধরুন আমাদের এই রেড লাইট টু লাইমলাইটের ক্ষেত্রেই আমরা দেখেছি যে ফিনল্যান্ডের ফান্ড, হ্যাঁ, তারপর ল্যাটভিয়ান ফান্ড, এরকম সারা পৃথিবীতে প্রচুর সরকারি ফান্ড। এগুলো পেতে হলে সেই দেশের একজন টেকনিশিয়ানকে অ্যাসোসিয়েট করতে হয়। তো এইরকম যদি কিছু ফান্ডস ভারত সরকার যদি অ্যালট করে বা এরকম থাকে, এনএফডিসির আছেও কিছু ফান্ড, কিন্তু সে তো দূরস্থ পাওয়া আর কি, যা চাহিদা সেই তুলনায় মানে ছোট আর কি পুরো এটাই। তো এই বিষয়গুলোতে যদি একটু দায়িত্বশীল বা একটু যত্নবান হওয়া যায়, আমার মনে হয় ভারতের সিনেমা কিন্তু মানে একটা অন্য মাত্রা নিতে পারে, অন্য উচ্চতায় পৌঁছতে পারে। আর ডকু ফিল্মে, শর্ট ফিল্মের জন্য আলাদা কোনো যদি হল আমরা করতে পারি বা সবাই মিলে, সেটা খুব জরুরি। কারণ হলটা এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল যদি আরো বেশি করে হয় কলকাতায় বা আরো অন্যান্য জায়গাতে, আলাদা করে ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল হওয়াটা খুব জরুরি। কারণ সত্যি কথা বলতে এই যে ডিস্ট্রিবিউশন, ধরুন আমি তো কমার্শিয়াল ছবি প্রচুর করেছি, তো কমার্শিয়াল ছবির ক্ষেত্রে মূল সমস্যা যেটা দাঁড়ায় নতুন নতুন প্রডিউসারদের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশন লেভেল থেকে তারা কিন্তু খুব সমস্যা ফেস করেন। কারণ একজন প্রডিউসার একটি মাত্র ছবি নিয়ে এসছেন, তিনি ভবিষ্যতে ছবি করবেন কিনা জানেন না, তাকে ডিস্ট্রিবিউটর হল মালিকরা কিন্তু সেই গুরুত্ব দেন না যা পুরনো প্রডিউসারদের দেন। কারণ তারা একটা
প্যানেল অফ ছবি তারা ক্রমাগত তারা সাপ্লাই দিতে থাকেন আর কি, ফলত খুব স্বাভাবিকভাবেই তাদের গুরুত্ব এইভাবে অনেক কিন্তু ভালো ভালো ছবি হারিয়ে যায় যত্নের অভাবে। তো এটা কমার্শিয়াল সাইডে কিছু বলার নেই, এরকম অনেক ছিটকে ছাটকে অনেক ছবি এসছে যেগুলো ভালো চলেওছে, কিন্তু আমার মনে হয় এরকম অনেক ছবি হারিয়েও গেছে। যেমন প্রদীপ্তর ছবি, তো প্রদীপ্তর ক্ষেত্রেই তো এটা হয়েছে, প্রদীপ্তর ছবি হল পায়নি। হ্যাঁ, একটা মানুষ ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতার পর ও যদি সে হল না পায় তাকে আর সে কিভাবে নিজেকে প্রমাণ করবে? আদিত্য বিক্রম সেনগুপ্তের সাথে সেম জিনিস হয়েছে, তিনি তো বারংবার তার একটার পর একটা ছবিতে তো তিনি নিজেকে প্রমাণ করতে করতে গেছেন। তো এইগুলো আমার মনে হয় এই ধরনের ছবি একটু ডিফারেন্ট যে ছবিগুলো বা ডকুমেন্টারি ফিল্মের, এদের জন্য একটা আলাদা মানে মানে শোকেসিং এর একটা ব্যবস্থা যেটা তুমি বললে সেইটা থাকাটা না জরুরি, খুব জরুরি। এরপরে আমরা আসবো এডিটিং এর বিষয়। এডিটর হিসাবে কোন কোন গুণ আপনার মনে হয় থাকাটা খুব জরুরি এডিটরের কাছে? ধৈর্য, সবার আগে হচ্ছে ধৈর্য। আমি এডিট করার সময় একটাই জিনিস আমি করি, সেটা হচ্ছে রাশটা বারংবার দেখা, বার দেখতে দেখতে দেখতে। যেমন ফিকশনের ক্ষেত্রে তো সমস্যা নেই, ফিকশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট থাকে, সেই স্ক্রিপ্টের সাথে আমি প্রথমে স্ক্রিপ্টটা পড়ে নিই, এই স্ক্রিপ্টের সাথে মিলিয়ে নিই এই রাশগুলো আছে, এইটা একটু বেটার হতে পারতো, এইটা একবার শ্যুট করতে হবে, বা এটা দিয়ে এটা চলে যাবে, এইরকম একটা ছকে বাঁধা একটা হয়। নন ফিকশনের ক্ষেত্রে বা ডকুমেন্টারি যাই বলুন, এর ক্ষেত্রে কিন্তু রাশটাকে বারংবার দেখা এটা খুব গুরুত্বপূর্ণ হয়। কারণ ওই রাশটা দেখতে 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 মাথায় একটা স্টোরি লাইন আসতে থাকে, একটা গল্প কিভাবে আমি বলবো সেটা আসতে থাকে। যেমন আমাদের রেড লাইট টু লাইমলাইটের ক্ষেত্রেই আমরা ছবিটা আমাদের তৈরি করতে হয়তো অ্যাকচুয়ালি লেগেছে 3 মাস, কিন্তু আমরা অন্তত 1 বছর হবে আমরা রাশ দেখে চলেছি সমানে, বারবার শ্যুট হয়েছে, আমরা বারবার বসে বসে দেখেছি, নতুন নতুন প্রোমো বানানোর সময়ও দেখেছি। ফলত রাশটা আমাদের পুরো মুখস্থ হয়ে গেছিলো। কেউ যদি বলতো যে এইরকম একটা জিনিস পাওয়া যাবে, এইরকম একটা ছোট্ট একটা মানে নীলোৎপলদা ছিলেন আমাদের গাইড, আমার মেন্টার ছিলেন এই ছবিতে, এছাড়া অলি হাডলস্টোন ছিলেন, দুজনেই বিখ্যাত এডিটর। ওনারা যখন আমার সাথে বসেছেন কাজ করতে, ওনারা বলছেন যে তুমি আমাকে এরকম একটা জায়গা দেখাতে পারবে যেখানে এই মেয়েটার একটা ইমোশনাল একটা মুহূর্ত রয়েছে, ও একা আছে, ও ভাবছে কিছু, এরকম একটা মুহূর্ত আমাকে দেখাতে পারবে? আমার সাথে সাথে মাথা কানেক্ট করতাম, হ্যাঁ ওইখানে এটা রয়েছে, কারণ আমার পুরো মুখস্থ হয়ে গেছিলো টাইম লাইনে কোথায় কী রয়েছে। তো এই রাশটাকে বারংবার দেখাটা খুব জরুরি এডিটারের ক্ষেত্রে। আর তার সাথে গল্প বলার একটা দক্ষতা থাকতে হয় আর কি, মানে গল্পটা কিভাবে বলবো এটা না, মানে অনেকেই আছে খুব ভালো গল্প লেখে হয়তো কিন্তু ভালো বলতে পারে না, অথবা মাথায় মানে কিছুটা ভেবে নেই কিন্তু তার এক্সপ্রেশনটা হয় না কোনোভাবে, কীভাবে হয়তো ভেবেছে ঠিকঠাক কিন্তু এক্সপ্রেশনটা ঠিকমতো হয় না। কিন্তু এইটার ঠিক একটা মেলবন্ধন ঘটাতে হয় যে এই অ্যাভেলেবেল রাশেস আমার কাছে আছে, আমি এইভাবে গল্পটা বলতে পারি, এইভাবে বললে বেশি ইন্টারেস্টিং হবে। তো এইটা একটা মাথার মধ্যে ক্রমাগত চলা। এর জন্য কি আপনি স্ক্রিপ্ট রাইটিং এর সময় থেকে থাকেন নাকি না? ফিকশনের ক্ষেত্রে তো স্ক্রিপ্ট রাইটিং এর সময় থেকে অবশ্যই থাকতে হয়, এবং থাকতে হয়, আর প্রথম থেকে থাকাটা খুব জরুরি। কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই সুযোগ হয় না, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কালচারটাই হচ্ছে সমস্ত কিছু হয়ে আসার পরে এডিটারের হাতে আসে, তারপর এডিটার বসে দেখে এই ঠিক আছে। সমস্ত শুট হয়ে যাওয়ার পর অ্যাসোসিয়েট করতে নিশ্চয়ই সমস্যা হয়, মানে একদম শেষ হয়ে গেলে তারপরে যখন ফিকশনের ক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ আমি যদি স্ক্রিপ্টটা জানি যে এই স্ক্রিপ্ট ঠিক আছে, তখন যদি একটু কিছু এক্সট্রা লাগে তো একটা রাফ শুট, একটা আরেকটা দিনের একটা এক্সট্রা শুট করে নেওয়া হয়, অনেক ক্ষেত্রেই করে নেওয়া হয়। ফিকশনের ক্ষেত্রে সমস্যা হয় না। অ্যাসপেক্ট রেশিও একটা গুরুত্বপূর্ণ দিক ছবির, এটা একদম টেকনিক্যাল সেটা ছবির প্রথমেই ঠিক হয়ে যায়। অ্যাসপেক্ট রেশিওতে মানে আপনার এডিট করতে সুবিধা না না, সে তার সাথে কোনো বিষয় নেই, ওটা মানে একদমই টেকনিক্যালি প্রথমে কথা বলে নেই যে আমি কিসে শ্যুট করছি। 4:3-তে এখন তো পুরো 1920-1080-তেই সবটা হচ্ছে। অনেকে আবার মানে এখন একটা ট্রেন্ড আসছে যে অনেকে পুরোনো দিনের একটা বজায় রাখতে 4:3-তে শ্যুট করছেন, সে আমাদের যে চৌকো একটা ইমেজারি ছিল, তো সেটা তো আমার প্রথম থেকেই কথা হয়। এগুলো খুব টেকনিক্যাল সাইড, এগুলো নিয়ে অসুবিধার সাথে কোনো এডিটর হিসেবে ওপিনিয়ন মানে আর ডিরেক্টর ওপিনিয়ন দুটোর মধ্যে যে তারতম্য হলে তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করেন বা সেটা কিভাবে? এটা
প্রথমত হচ্ছে এই তর্কটা আমাদের শুরু হওয়া উচিত প্রথম থেকে, মানে সব ক্ষেত্রে হয় না আমি বলছি, কিন্তু শুরু হওয়া উচিত প্রথম থেকে। তর্কটা একদম ভেরি ফার্স্ট ডে যদি শুরু করতে পারি, এটা ছবির শেষের আগে রিজলভ হয়ে যায়। যদি না রিজলভ হয় তাহলে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে সিনেমা আফটার অল ডিরেক্টর মিডিয়াম, মানে এটা ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাকে আমাকে রেসপেক্টটা দিতে হবে, সুতরাং তার কথা আমাকে শুনতে হবে। কিন্তু আমি আমার তথ্য দিই যে আমার যুক্তি হচ্ছে এইটা, তোমার তরফ থেকে যুক্তি আসুক, দুটো যুক্তির মধ্যে যেটা শক্তিশালী মনে হবে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব, সেইটা আমার, হ্যাঁ সিনেমার ক্ষেত্রে ভালো। এবং আমি যে কজনের সাথে কাজ করেছি আমার ক্ষেত্রে এই সমস্যা হয়নি যে একদম ফ্রি হ্যান্ড, সবাই মোটামুটি একদম মনোমালিন্য কখনোই হয়নি, কারোর সাথেই হয়নি, সবাই জায়গা দিয়েছে ভাবার, কাজটা করার। অনেক ছবিতে আমরা দেখি আর কি, বিশেষ করে হলিউডের ছবিতে কন্টিনিউটি শট একটা থাকে, কন্টিনিউয়াস শট, বেশ কিছু শর্টের থাকে। তো বাংলা ছবিতে এরকম যদি শর্ট থাকে বা এরকম থাকলে আপনাদের কীভাবে সেখান থেকে আপনার এডিট করার ক্ষেত্রে কীভাবে ওটাকে ঠিক করেন? এটা অ্যাকচুয়ালি করাই যায়, হ্যাঁ, মানে টেকনিশিয়ানরা সবসময় চেষ্টা করে একটা নতুন কিছু দেওয়ার, নতুন কিছু করার, কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ডিসিপ্লিন। হ্যাঁ, আমি সেই ডিসিপ্লিনটা ফলো করছি কিনা। ধরুন আমি টাইম লাইনে কি বসাচ্ছি সেটা তো এডিট নয়, অ্যাকচুয়ালি ফার্স্ট এডিট হচ্ছে স্ক্রিপ্ট। আমি স্ক্রিপ্টের স্তর থেকে, প্রথম স্ক্রিপ্ট শোনা থেকে ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, এডিটার, সিনেমাটোগ্রাফার, আর্ট প্রোডাকশন, সবাই কিন্তু, কস্টিউম, মেকআপ, সবাই কিন্তু বসে, সকলে বসে এই স্ক্রিপ্টটার মধ্যে তাদের সকলের ইনপুটস থাকে। হ্যাঁ, সুতরাং এডিটিংটা কিন্তু ইটসেলফ, ওভারঅল এডিটটাই একটা কম্পোজিট ব্যাপার, কিন্তু মানে এটা মানে কালেকটিভ ব্যাপার। এটা কিন্তু কখনোই মানে কোনো একজন ব্যক্তির সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে শুধু একটা গোটা ছবি এডিট হয়ে যাচ্ছে এরকম হয় না। সুতরাং ওই যে টানা শট বা এরকম যদি কিছু থাকে তাহলে তার জন্য প্রথম দরকার হচ্ছে ডিসিপ্লিন এবং সকলে মিলে সেই সিদ্ধান্তটা নেওয়া, কি লাইট হবে, কি হবে, কোথায় কাট হবে। যেমন একটা গোটা ছবি, যেমন আমি 1917-এও সম্ভবত একটা না দুটো কাট রয়েছে, কিন্তু সেটা ধরা যায় না কোথায়, যখন ওই প্রথমেই ওই টানেলের ভেতর ঢুকছে, ওইখানে পুরো অন্ধকার হচ্ছে, ওখানে একটা কাট রয়েছে এবং আরও কিছু কাট রয়েছে, এগুলো ধরা যায় না খুবই, এবং ওই পুরোটা সিজিআই করা, এবং সেটা এইভাবে করা সম্ভব হয়েছে কারণ পুরো একটা টিম তারা এক মানসিকতা নিয়ে, একরকম ডিসিপ্লিন নিয়ে কাজটা করেছে, খুব সিঙ্ক্রোনাইজ মোডে কাজটা করেছে। ফলত এইটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে তুমি কতটা প্ল্যানফুলি কাজটাকে করছো, এবং সকলে মিলে সকলের যদি ইনপুট থাকে, এটা কিন্তু কাজটা করা খুব কঠিন নয়, শুধু সেইভাবে ভাবতে পারাটা কঠিন আর কি। তার জন্য সময় দিতে হয়, প্রচুর সময়। সেটা বাংলা সিনেমাতে অনেকটাই কমে এসছে এখন, সেই সময় এখন সময় নেই। মানে একটা সময় এখানে 30-35 দিন শ্যুট এখন তো প্রায় স্বপ্ন। হ্যাঁ, এখন 8-9 দিনে শ্যুট হয়ে যাচ্ছে, কোনো ছবি 5-6 দিনেও করতে হচ্ছে আর কি, টানা শ্যুট করে ছেড়ে দিচ্ছে এবং 7 দিনে এডিট হয়ে যাচ্ছে। ফলত সেখানে দাঁড়িয়ে এসব চিন্তা ভাবনা এখন আসেই না মাথাতে কোনোভাবেই। বাংলার ছবির দর্শক কতটা শিক্ষিত হতে পারলো আর কি? না, দর্শককে এত বড় শিক্ষিত হতে পেরেছি কিনা তার আগে প্রশ্ন করতে হবে, আমরা কতটা শিক্ষিত হতে পেরেছি। এবং অ্যাকচুয়ালি আমরাই তো, যেটা আমি একটু আগে বলছিলাম না, যে আমি সবসময় দর্শককে সাজিয়ে দিচ্ছি প্লেটে, দেখো এইটা হচ্ছে আমার গল্প, তুমি এইভাবেই ভাববে, কিন্তু এর বাইরে আর কিন্তু কোনো ভাবনা নেই। এর বাইরে যদি কোনো প্রশ্ন তোমার মাথায় আসে তাহলে তুমি কিন্তু মানে হচ্ছে না ব্যাপারটা। এই যে লোককে চ্যানেলাইজ করা, যে এইটাই আমার চিন্তা, তোমাকে এই পথেই যেতে হবে, এইটা কখনো সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত দর্শক আমি এক্সপেক্টও করতে পারি না এই প্রসেসের মধ্যে দিয়ে। বরং আমি একটা ন্যারেটিভ রাখলাম, আমার বক্তব্য, সেটাকে 10 জন 10 ভাবে কাটাছেড়া করলো, এমন একটা অ্যাঙ্গেল বেরোলো যেটা আমি হয়তো ভাবিনি কখনো। হ্যাঁ, যে আমি ডিরেক্টর, আমি সেটা ভাবিনি কখনো, সেটা একজন সাধারণ দর্শক আমাকে সেটা বলে, আমি না এটা ছবিটাকে এইভাবে দেখেছি। সেইটা খুব গুরুত্বপূর্ণ। মানে নিজেকে শ্রেষ্ঠতম মনে করে একটা ছবি তৈরি হচ্ছে,
আর নিজেকে একজন সাধারণ অবজারভার, যে শব্দটা আমি শুরু করেছিলাম, একজন সাধারণ অবজারভার হিসেবে একটা ছবি আমি বানাচ্ছি বা শুরু হচ্ছে। দুটো ছবির মান আলাদা, দুটো ছবির দর্শক আলাদা, এবং আমি একজন অবজারভার হতে পারলে খুব স্বাভাবিকভাবে আমার দর্শককে আমি সেই শ্রদ্ধার আসনে বসিয়েই আমি প্রচণ্ড রেসপেক্ট করব আমার দর্শককে। আমি দর্শক বুঝবে না এই মানসিকতা থেকে যদি আমি একটা ছবি বানাই, তাহলে সেটা নিজের সাথে সঠতা হবে। দর্শক সব বোঝে, দর্শক বোঝে না এমন কিছু ব্যাপার নয়, দর্শক সব বোঝে, আমি তাকে ভাবার জায়গাটা করে দেবো। বাংলার পরবর্তী মানে আগামী প্রজন্ম আর কি, বা সিনেমা কীভাবে এগোচ্ছে বলে মনে হয় আপনার, বা আমরা কি মডেলে আগামী দিনে সিনেমাকে দেখতে বা পেতে পারি আর কি? যদি কমার্শিয়াল ছবির কথা বলো, কমার্শিয়াল ছবি যে প্র্যাকটিসে এগোচ্ছে খুবই চিন্তার বিষয়। মানে বাংলা কমার্শিয়াল ছবি, আমি তো মানে রিসেন্টলি যা ছবি দেখছি বা যা ধরনের কাজকর্ম দেখছি, এবং তার যা বিজনেস প্রসিডিওর, যেভাবে ছবি বিক্রি হচ্ছে বা তার যা হল কালেকশন, এই কোনোটাই খুব একটা আশাপ্রদ নয়। আশাপ্রদ নয় তার কারণ আমরা ভালো করে গল্পটাই বলতে পারছি না কেউ। বাঙালির যে মুন্সিয়ানা ছিল গল্প বলায়, একটা বিশাল, ওইটা তো বাঙালির সাহিত্যর একটা সাহিত্য নির্ভর ছবি। হ্যাঁ, বা আমি যদি সাহিত্য কথা বাদই দিলাম, অন্তত যে সাহিত্যের বাদ দিয়েও যা ছবি হয়েছে বাংলায়, সেই গল্প যেহেতু পাচ্ছে না মানুষ, ফলত মানুষকে হলমুখী করা যাচ্ছে না। আর প্রযুক্তির ব্যবহার প্রচুর পরিমাণে, সেটা মানুষকে একবার দুবার চমকে দিতে পারে, একবার দুবার হলমুখী করতে পারে, কিন্তু বারংবার মানুষ সেই ফাঁদে পা দেবে না। তোমাকে নিপাট নিটোল একটা গল্প বলতে হবে, এছাড়া কন্টেন্টটা খুব জরুরি। এটা এছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। আর সেইখানেই বাংলা সিনেমা বারবার ধাক্কা খাচ্ছে, কেউ গল্পটা বলতে পারছে না। এটা মানে আমি তরুণ মজুমদারের একটি ডকুমেন্টারি এডিট করতে গেছিলাম, সেখানে তরুণ মজুমদার নিজে মুখে বলছেন, সত্যজিৎ রায় তরুণ মজুমদারকে বলেছিলেন যে দেখেছো, এখন কেউ গল্পটা ঠিক করে বলতে পারছে না। এটা সেই সময় থেকে সত্যজিৎ রায় আফসোস করে যাচ্ছেন, এখন আমরাও করে যাচ্ছি। মানে গল্পটা বহুদিন ধরেই বলতে পারছে না বাঙালি। কারণ কি মনে হয়? মানে পড়াশোনার বা চিন্তনের কিছুটা অভাব, বা মেধা মননের কিছু অভাব ঘটছে? কারণটা খুব গভীরে, কারণটা রাজনৈতিক। একটা বিশাল সময়, তরুণ 70-এর দশক, বাংলার একটা বিশাল মেধা ড্রেন আউট হয়ে গেছে। কেউ মারা গেছেন, কেউ বিদেশে চলে গেছেন, কেউ মানে বহু ক্ষতি হয়েছে একটা 70-এর দশক ওই সময়টা। তারপর থেকে বাংলার রাজনীতি যে মোড়ে ঘুরেছে বা যেভাবে যে পথে চলেছে, কোনো কিছুই আর, সব কিছু তো একটা ইন্টার রিলেটেড। সাহিত্য বলুন, শিল্প বলুন, সংস্কৃতি বলুন, গান বাজনা, সিনেমা, নাটক, সবই মাঝে মাঝে একটা ওয়েভ উঠছে, কিন্তু তা সামলাতে পারছে না, আবার পড়ে যাচ্ছে, এবং এইভাবেই ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। এবং এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় এর থেকে আর কোথাও খারাপ হওয়ার নেই, আবার হয়তো কখনো রাইজ হবে, সেটার অপেক্ষা। এবং এর কারণটা সম্পূর্ণ রাজনৈতিক, ভীষণভাবে। সিনেমাকে নিয়ে আমরা কি মানে ছোট ছোট যে বাচ্চাদের কাছে আমরা স্কুলে পৌঁছে দিতে পারি ওদের মতো করে, যাতে সিনেমা আরও চর্চাটা আরও ছোট থেকে, বা দেখার চোখটা আরও ছোট থেকে তৈরি হয়? হ্যাঁ, সিনেমার নিয়ে এরকম চেষ্টা তো আমার মনে হয় মাঝে প্রদীপ্তও কিছু করেছিল, বিভিন্ন জায়গায় ছোট ছোট হলে ছবি দেখানো। আমাদের সহজ দুধপিঠের কাছে ওই চেষ্টা হয়েছিল, কিছু কিছু জায়গায় এই ছবিটা নিয়ে যাওয়া। আমরা কাঁথিতে অবধি গেছিলাম, এই স্কুলের বাচ্চাদের ছবিটা দেখানো, এ করা। কিন্তু এইগুলো এই একটা দুটো ছোট ছোট প্রচেষ্টা দিয়ে হবে না, এটার জন্য একটা কালেকটিভ এফোর্ট একটা দরকার। সেই এক জায়গায় অ্যাকচুয়ালি শিল্পী সাহিত্য মানে আর্টিস্ট না ভীষণ, আমি কি বলবো, আত্মকেন্দ্রিক। যে কোনো আর্টিস্টরা ভীষণ আত্মকেন্দ্রিক হয়। আর্টিস্টদের নিয়ে খুব একটা অর্গানাইজেশন সংগঠন, মানে আমি জানি না বাবারা কীভাবে আইপিটিএ করেছিলেন এক সময়, আর্টিস্টদের দিয়ে খুব একটা সংগঠন করে ওঠা হয়নি, খুব সফল সংগঠন হয়নি। আর্টিস্টরা ভীষণ আত্মকেন্দ্রিকতায় ভোগেন, এবং তাদের এই যে কালেকটিভ এফোর্টের মধ্যে খুব একটা পাওয়া যায় না। হয়তো আগে বেশ কিছু হয়েছে, একটা সময় গেছে যখন সলিল চৌধুরী, উৎপল দত্তের মতো মেধা বা নাম তারা ছিলেন আইপিটিএর এতে, আরও অনেকেই ছিলেন,
কিন্তু এই সময় দাঁড়িয়ে তো আর সেরকম কিছু হয় না, দেখি না। আরও বোধহয় সময় অনেক বেশি আত্মকেন্দ্রিক, অনেক বেশি গুটিয়ে ফেলেছে নিজেকে। আন্তর্জাতিকতাও কি কমে গেছে, মানে বাঙালি সেসব তো মনোনয়ন নেই, মানে নিজের গল্পই বলতে পারছি না, আবার আন্তর্জাতিক গল্প কি করে বলবো। ঋত্বিক ঘটকের 100 বর্ষ চলছে আর কি। তো ঋত্বিক ঘটককে নিয়ে আপনার কোনো মানে সিনেমা নিয়ে কোনো আপনার অ্যাকচুয়ালি মানে বাঙালির এই যে ত্রিদেব, হ্যাঁ, সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, এবং এই ত্রিদেবের চাপা পড়ে যাওয়া তরুণ মজুমদার, তপন সিনহা, এরকম বহু নাম, অগ্রদূত, এরকম বহু নাম আছে। এই বাঙালির এই যে বিলাস, এই যে কল্পনা বিলাস, এদের নিয়ে যে মাথায় তুলে নাচা হবে, এইসব বহু হয়ে গেছে। মানে ঋত্বিক ঘটককে নিয়ে আর নতুন করে কোনো আলোচনার কিছু নেই, তার শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনো কারোর মনে কোনো দ্বিধা থাকার কথা না, বা সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো দ্বিধা থাকার কথা না, এই নিয়ে নতুন করে আর কিছু আলোচনার নেই। কিন্তু আমার মনে হয় আমাদের এই নামগুলো নিয়ে আলোচনা থেকে পেরিয়ে আবার এবার নতুন ছবি, নতুন নাম যোগ করাতে বেশি মানে মনোযোগ দেওয়া উচিত। কারণ আর আমি কারোর নাম পাচ্ছি না। এই 5-6 জন 7 জন, তাও তো আমি বাড়িয়ে বলছি, বাংলা সিনেমা মানে সবাই এই 3টে নামই জানে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। এর বাইরে আর কেউ জানেন, কাউকে যে চেনে না। সুতরাং এইটা কেন হবে যে একটা দশকের পর দশক ধরে একটা সিনেমা ইন্ডাস্ট্রি, সেই মাত্র 3 জনের নাম কেন থাকবে, আর বাকিরা কোথায়? বা এই নতুন সময়ের থেকে আর বাকি নাম কোথায়? হ্যাঁ, সেই লাস্ট ঋতুপর্ণ নাম একটু আসে, এছাড়া তো আর কারোর নাম তো আর তো পাওয়া যায় না। সুতরাং আমার মনে হয় এই আলোচনাগুলো থেকে বেরিয়ে এই যে নতুন ধারার যে ছবিগুলো হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে ছেলেমেয়েরা। সৌনকের ছবিটা তুমি দেখেছো? হ্যাঁ, মানে এইরকম সিরিয়াস সাবজেক্ট নিয়ে ছবি করছে, বা এই নামগুলো, বা রিসেন্টলি অনুপর্ণার কথা বলবো, হ্যাঁ, এর বিষয় নিয়ে কাজ করেছে, এবং সেটা এইরকম একটা মানচিত্রে এরকম একটা জায়গা করে নিয়েছে বাংলা সিনেমার। আমার মনে হয় এই নতুন নামগুলোকে নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া উচিত, যাদের ইন্ডিয়াতে পায়েল কাপাডিয়া, হ্যাঁ, এরকম প্রচুর। আমি তো বললাম, আমি যেন নাম করতে চাই না, কারণ আমি নাম ভুলে যাই, আমি ভীষণ নাম ভুলে যাই। আমি হয়তো মানে আমার যেসব ছবিগুলো আমি করেছি তাদের মধ্যেও অনেকেরই নাম করলাম না, কারণ আমার মাথায় আসছে না। কিন্তু সত্যি কথা বলতে নতুন ধারা, আমার এই যে বললেন যে কি ভাবছো, ভবিষ্যৎ কি ভাবছো, আমাদের প্রথমত আমাদের এই চিন্তার জায়গাটা, যে পুরনো মানুষজন বা প্রবীণ মানুষজন তারা আমাদের মাথায় থাকবেন বা আমাদের হৃদয়ে থাকবেন, কিন্তু আমাদের নতুন করে আলোচনার ক্ষেত্রে আমার মনে হয় নতুন ধারার সিনেমা এবং তার মেকারদের নিয়ে আলোচনা সর্বাগ্রে আসা উচিত। প্রতিটা আলোচনাতে তাদের গুরুত্ব পাওয়ার কথা। এটাই একমাত্র রাস্তা। এবং সিনেমা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ কাজ যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড পিচ ফোরামগুলোকে টার্গেট করা। সারা পৃথিবীতে শুধুমাত্র ডকুমেন্টারি তো নয়, শর্ট ফিল্মের ফান্ড আছে, ডকুমেন্টারির ফান্ড আছে, ফিকশনের ফান্ড আছে, প্রচুর এরকম ফান্ডস আছে যা সারা পৃথিবীতে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের সরকার এই ফান্ডগুলো দেয়। আমরা যদি তাদের কাছে পৌঁছতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় কন্টেন্টটা, যেটা আমরা আলোচনা করছিলাম। কন্টেন্ট, এই কন্টেন্টটা যদি আমি নিয়ে যেতে পারি, যা ইউনিভার্সাল, যা সারা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য, এরকম কন্টেন্ট নিয়ে যেতে পারি। কারণ বাঙালির তো যারা সিনেমা বানাতে আসছেন, তারা আজকেই দেখছিলাম এটা লেখা, একজন বলেছেন যে একটা স্ক্রিপ্ট নিয়ে এসেছি, তিনি প্রডিউসার খুঁজছেন, তার মনে হয় সেটাই সেরা স্ক্রিপ্ট, এবং প্রতিটা ফিল্ম মেকার মনে করে তার স্ক্রিপ্টটা সেরা। হ্যাঁ, কিন্তু সেটা সারা পৃথিবীকে মনে করতে হবে, এবং সারা পৃথিবীর এই ফান্ডগুলোকে যদি অ্যাড্রেস করা যায়, সেখানে যদি পিচ করা যায়, এবং এই যে প্রসেসটা, এইটা নিয়ে যদি ভারতবর্ষের নতুন ফিল্ম মেকাররা চিন্তা ভাবনা শুরু করে, এই প্র্যাকটিসের মধ্যে শুরু করতে করে, বা এই ডিসিপ্লিনের ভেতরে ঢুকতে পারে, এই অন্ধকার কিন্তু অনেকটা কাটবে। কারণ আর সেই ফর্মে যাওয়া যাবে না যে পুরনো একজন প্রডিউসার এবং একজন ডিস্ট্রিবিউটার সেই কটা হল পেলো, সেই হলে প্রজেকশন হলো, সেখান থেকে কিছু টাকা উঠলো, তারপর গিয়ে আমি একটা চ্যানেলে বেচে দিলাম, এই টোটালটা বাতিল মনে হচ্ছে এখন। হ্যাঁ, সুতরাং এই ওয়ার্ল্ড ফান্ডগুলোকে অ্যাড্রেস করা এবং সেখানে
ইউনিভার্সাল কন্টেন্টগুলোকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে ফান্ড অ্যাচিভ করা, ছবি বানানো, সারা পৃথিবীতে সেই আমার দর্শক পড়ে রয়েছে, সারা পৃথিবীর দর্শক আমার। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে তো এটা সুবিধে, এবং সেটাকে আমি কাজে লাগাবো না কেন? ওটিটি আসায় অনেকটা সুবিধা কি পেয়েছে? অবশ্যই। এবং শুধুমাত্র ভারতবর্ষের ওটিটি তো নয়, আমি তো এটাই বলতে চাইছি, আমার মার্কেট তো সারা পৃথিবী, সারা পৃথিবীর মানুষ দেখবে। এরকম তো ধরো আজকে মার্ভেল যে ছবিটা বানাচ্ছে, তারা তো এটা ভেবে বানাচ্ছে না যে শুধু আমেরিকার মানুষ দেখবে, হ্যাঁ, তারা তো সারা পৃথিবীতে নিয়ে যাচ্ছে। সুতরাং সারা পৃথিবীর, যেমন ইরানের ছবির জন্য আমরা বসে থাকি, কখন দেখবো আমরা ইরানের ছবি, হ্যাঁ, এরকম তো সারা লাতিন আমেরিকান ছবি, স্প্যানিশ ছবি, তো সারা পৃথিবীতে তার দর্শক আছে। সুতরাং আমার বাংলা ছবির কেন হবে না? শুধু একটা জায়গাতেই কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট। আমি যদি ওই কন্টেন্টটা আমি গুরুত্ব দিতে পারি, যে ইউনিভার্সাল কন্টেন্ট যদি আমি বুঝি মন থেকে, এবং তা যদি আমি সারা পৃথিবীর কাছে নিয়ে যেতে পারি, সারা পৃথিবীর মানুষ দেখবে, আমি সেই কন্টেন্ট বানাতেই পারি। এটাই একমাত্র রাস্তা সিনেমার আগামী যদি আমাকে জিজ্ঞেস করো, এটাই সিনেমার আগামী। ছবির ভাষা কতটা গুরুত্বপূর্ণ ছবির ক্ষেত্রে? ছবির নিজস্ব একটা ভাষা হয়, যেমন এটা একদম খুব মানে ম্যান্ডেটরি যে ছবির নিজস্ব যে ভাষা, সেটা যদি সেটার সাথে তুমি চলতে পারো, সেটা যদি ফলো করতে পারো, সেইটাতে খুব মানে তোমার আর কিছু লাগবে না। তুমি ধরো ইরানের ছবি দেখতে বসবে, একটা সময়ের পর তোমার সাবটাইটেলে চোখও যাবে না, তুমি এমনিতেই কমিউনিকেট করতে পারবে যে কী হচ্ছে, পুরো ভিজুয়ালি বুঝতে পারবে। সেক্ষেত্রে ভাষা খুব বড় সমস্যা হয় না ছবির ক্ষেত্রে, আনলেস আমি একটা মজার কথা বলবো এক্ষেত্রে এডিটিংয়ে। আমাদের কি মানে বাংলাতে একটা এডিটিংয়ের একটা প্যাটার্ন আছে, যে এটা বাংলা বলবো না, দক্ষিণ ভারতেরও এই প্যাটার্নটা আছে, যে খুব ছোট ছোট কাট করা, হ্যাঁ, খুব লম্বা একটা সিন হলে মানুষ বোর হয়ে যাবে, এরকম একটা ধারণা আছে বেশ কিছু ডিরেক্টর মহলে। তো আমি তখন একটা কমার্শিয়াল কাজ করতে করতে এই প্যারালালি ডকুমেন্টারিটা চলছিল। তো তখন আমার মেন্টর ছিলেন মার্টিন জেপেস, তিনি একদম নেদারল্যান্ডের মানুষ। তিনি আমাকে গাইড করছিলেন কিভাবে এডিটটা হবে না হবে, চলছিল। তো ওই কমার্শিয়াল কাজের তো কিছু এফেক্ট থেকে যায়, তো সেইটা আমার এই ছবিতে হয়েছে যে আমি বেশ কিছু ছোট ছোট কাট করেছি মিউজিক্যালি, করে আমি একটা এডিট করে ওনাকে পাঠিয়েছি দেখার জন্য। তো উনি ওই জায়গাটাই ধরেছেন যে অনির্বাণ তুমি এটা কী করেছো আমাকে একটু বলবে? হ্যাঁ, আমি বললাম যে এটা আমি জাস্ট স্টাইলাইজ করেছিলাম। বলছে ওকে 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 ওকে, তবে না এই মোমেন্টে তুমি না ব্যাপারটা এটা করো না, কারণ আমি তো তোমার ল্যাঙ্গুয়েজটা জানি না, আমি ভিজুয়ালি বুঝতে চাইছি তোমার গল্পটা। সুতরাং তুমি যত লম্বা লম্বা শট রাখবে, যত বেশি এনগেজিং শট হবে এবং তার মধ্যে যত বেশি ইমোশন তুমি দিতে পারবে, আমি তত বেশি কানেক্ট করতে পারবো ছবির সাথে। আমার সাবটাইটেলের দরকার নেই, আমার কোনো ডায়ালগের দরকার নেই, তুমি ভিজুয়ালি আমাকে কিভাবে এনগেজ করতে পারছো সেটা তুমি দেখো। এইটা আমার কাছে খুব বড় একটা শিক্ষা ছিল। যে এই যে আমাদের একটা ধারণা যে লম্বা লম্বা শট হলে লোকে বোর হয়ে যাবে, যে একটা ছোট ছোট কাট তৈরি করতে হবে, এই ধারণা থেকে বেরোনো। যেমন আমি অনেক পডকাস্টেও দেখেছি যে এই আমি কথা বলছি, ধরো একবার আমার এই ক্লোজ যাচ্ছে, একবার আমার লং যাচ্ছে, একবার আমার ক্লোজ যাচ্ছে, আবার লং যাচ্ছে, আবার ক্লোজ যাচ্ছে, আবার লং যাচ্ছে, এইটা মানুষকে ডিস্টার্ব করে। যত দ্রুত তুমি কাটবে, মানুষ তো একটা কনসেন্ট্রেট করছে, ধরো তুমি একটা জায়গায় তাকিয়ে রয়েছো, বারবার যদি তোমার চোখের সামনে দিয়ে একটা অবস্ট্যাকল হয় বা বারবার যদি পাস করে কিছু, তোমার এটা বিরক্ত হবে। একটা মানুষ, তুমি একটা সময় পর ছবিটার সাথে মানে গল্পটার সাথে কানেক্ট করতে পারবে না, তুমি ডিসকানেক্টেড ফিল করবে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি দর্শককে সেই স্পেসটা দেবে, যে তাকে এই গল্পের ভেতরে ঢোকার সময়টা দেবে, তারপর তুমি প্রয়োজন অনুযায়ী তাকে অন্য অ্যাঙ্গেল বা অন্য পার্সপেক্টিভে নিয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমার মনে হয় না, যদি কেউ একটা ছবি এডিট করেন বা গল্প ন্যারেটিভটা সাজান, সেখানে ভাষা তো আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। ভাষা যেটুকু গুরুত্বপূর্ণ হয় সেটা সংলাপের ক্ষেত্রে, সে তো এখন সাবটাইটেলস বা এরকম দিয়ে আমরা সেইটুকু মিটিয়ে নিতে পারি। আর মানে অন্য বিষয় থেকে, ধরুন একজন কলেজে একটা বিষয় নিয়ে পড়াশোনা করছে এবং সেখান থেকে সেই ফিল্ম স্টাডিজ বা এই ফিল্ম সংক্রান্ত কোনো বিষয় গেল এবং সেখানে ফ্লারিশ করলো, এটাতে ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি? বা আপনার ক্ষেত্রে যদি আমরা বলি, আমি তো হিউম্যানিটিজের ছাত্র ছিলাম একদমই, আমার ক্ষেত্রে তো এই সমস্যা হয়নি, এবং আমি অনেককে চিনি
কেউ সায়েন্স থেকে এসেছেন, কেউ ডাক্তারি পড়তে পড়তে এসেছেন, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কারোর ক্ষেত্রে এই সমস্যাটা হয়নি যে সিনেমার ল্যাঙ্গুয়েজকে বোঝা বা কারণ সিনেমা একটা আমাদের ছোট থেকে আমরা সিনেমা দেখে দেখে বড় হয়েছি তো। এবং তুমি যদি মনে করে দেখো, আমরা পরবর্তীকালে বড় হয়ে আমরা অনেক বেশি সাংস্কৃতিক হয়েছি, তবে ছোটবেলায় আমাদের প্রিয় ছবিটার নাম যদি কেউ জিজ্ঞেস করে, সেটা কিন্তু শোলে, খুনভরি মাং অথবা এই ধরনের ছবিগুলোই আসে। হ্যাঁ, তো ফলত এই ধরনের ছবি দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ, সুতরাং সিনেমার সাথে গল্প বলার সাথে একটা কানেক্টেড আমরা সবসময় ফিল করি। তো সেক্ষেত্রে সাবজেক্টটা আমার মনে হয় না সেখানে খুব বলার একটা তাগিদ থাকতে হবে, গল্প বলা একটা তাগিদ থাকতে হয়, একটা ভীষণ। যেমন আমার ছোটবেলায় আমার মনে আছে, আমরা ছোটবেলায় পার্কে খেলতাম, তখন একজন বয়স্ক দাদু ছিলেন, তিনি আমাদেরকে নানা রকম এরকম গল্প বলতেন এসে। আমরা খেলার পরে ওনাকে গোল করে আমরা গল্প শুনতাম। তো সেই দাদুর বাজার একদিন ডাউন হলো, মানে হলো যে আরেকজন লোক চলে আসলো, সেসব হিন্দি সিনেমার গল্প বলতো পাশে বসে। সে ধর্মেন্দ্রকে কোন ঘোড়ার সাথে বেঁধে দিয়ে ধর্মেন্দ্র এরকম টেনে এসে এইসব সিনেমা গল্প, পুরো ভিড়টা ওদিকে শিফট করে গেলো, দাদু একা একা বসে থাকতো। গল্প বলার মুন্সিয়ানাটা এবং কি বিষয়ে গল্প বলছে সেটা একটা খুব জরুরি বিষয় আর কি। এডিটর হিসেবে সমাজে যদি কিছু আপনাকে এডিট করতে বলা হয়, কোন জিনিসটা এডিট করতে চাই? এ তো বড় কঠিন প্রশ্ন। এই মুহূর্তে আমি যে সমাজে রয়েছি, সেখানে দাঁড়িয়ে যদি আমাকে কিছু এডিট করতে বলা হয়, আমার মনে হয় আমি দুর্নীতি বা এইগুলোকে এডিট করবো ভাবছো, মানে আমি এটাই বলবো ভাবছো তো? আমার মনে হয় আমি নিজেকে এডিট করে ফেলাটা সবচেয়ে সোজা হবে আর কি। ভীষণ মিসফিট লাগে আর কি পুরো বিষয়টার সাথে। আর মানে সবার মধ্যে মানে আপনি যদি কাউকে শেখাচ্ছেন ধরুন, বা নতুনদের নিশ্চয়ই শেখান আপনি, তো তাদের মধ্যে একই রকম প্যাশন আগ্রহ কি মানে দেখতে পান মানে এডিটিং এর ক্ষেত্রে বা অন্য? এইটা খুব জরুরি প্রশ্ন করেছো। সেটা হচ্ছে আমি খুব কম মানুষকে শেখাতে পেরেছি এখনো অবধি। কারণ আমি যেহেতু মানে সেই অর্থে কোনো ইনস্টিটিউট থেকে পাস করিনি বা এই নিয়ে মানে বইপত্র পড়িনি, লেখাপড়া করিনি, সেহেতু মানে ওই তথ্যভিত্তিক ক্লাস নেওয়া আমার দ্বারা হয় না একদমই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি সিনেমা বানানোর এই পদ্ধতিটা সম্পর্কে মানুষজনকে বলতে পারি এবং তাকে সেই সূত্রে তাকে সাহায্য করতে পারি যে পরপর তার স্টেপগুলো কি হতে পারে, সেটাকে হাতে কলমে দেখানো, শেখানো, এই পার্টগুলো আমি করতে পারি। কোন কোন ছবি সে দেখবে, কোন ছবি দেখবে, কি করে তার মানে গল্প বলার যে চেঞ্জটা আমার ভেতরে যেভাবে চেঞ্জগুলো এসছে, আমি তার সাথে সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করতে পারি। তো অনেকেই পেয়েছি যারা ভালোভাবে এটা ফলো করে বা করে, তারা বুঝতে পারে। তো বেশিরভাগের মধ্যে আমি একটা টেন্ডেন্সি দেখেছি এই নতুন জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে, এদের খুব কিছু একটা তাড়া আছে আমার মনে হচ্ছে। তাড়াটা কিসের আমি সেটা ফিল করিনি, তবে কিছু একটা তো তাড়া আছে। খুব বিখ্যাত হওয়ার তাড়া হতে পারে, বা খুব তাড়াতাড়ি এখান থেকে শিখে একটা বড় এতে কাজ করতে হতে পারে। হ্যাঁ, তো সেই তাড়াটা নিয়ে তারা খুব আসে এবং এটা তো খুব তাড়াহুড়ো করে হয় না বিষয়টা, সেটা যখন ফুলফিল হয় না তখন তারা হতোদ্যম হয়ে পড়ে আর কি। এইটা একটা খুব সমস্যার জায়গা। আমার মনে হয় এটাকে সময় দিতে হবে। যদি এই বিষয়ে এই সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, এই সাবজেক্টটাকে প্রথমত ভালোবাসতে হবে এবং এই বিষয়টাকে সেই সময়টুকু দিতে হবে যে সময়টা এই বিষয়টা ডিজার্ভ করে। এডিট করার সময় আপনি সাউন্ড ডিজাইন এই বিষয়টা কিভাবে অ্যাপ্রোচ করেন? এটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এডিটিংয়ের। কারণ ছবির যে আনটোল্ড জায়গা যেগুলো থাকে, যেগুলো আমার বলা হয়নি ছবিতে, যে অংশগুলো আমি তুলে আনতে পারিনি ছবিতে বা খুব ভালোভাবে এক্সপ্লেন হচ্ছে না, সেগুলো আমাকে শব্দে নিয়ে আসতে হয়। এবং সেক্ষেত্রে তখন কিন্তু ছবি আর শব্দ দুটো আলাদা সত্তা নয়, তখন দুটো মিলে একই সত্তা হচ্ছে। ধরো আমি দেখতে পাচ্ছি একটা গ্রামের বাড়ি এবং এইটুকু গ্রামের বাড়িটায় আমি ধরে রয়েছি, আর আশেপাশে আমি কিছু দেখাতে পারিনি। এবার এই গ্রামের বাড়ির চারপাশে কি কি থাকতে পারে সেটা তো একটা কল্পনা করা যেতে পারে। এবার সেই কল্পনাতে আমি সেই শব্দগুলো তার মধ্যে ঢোকাতে থাকলাম। কোথাও একটা ছাগল ডাকলো,
কতগুলো হাঁস প্যাঁক 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 করতে 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 যাচ্ছে, সাউন্ডটা ট্রাভেল করছে এইভাবে। আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ভিজুয়ালি, কিন্তু শব্দটা আমাকে এটা ভাবতে বাধ্য করছে, সাহায্য করছে। এবং একটা যখন ছবিটা পাশ থেকে চলে যাবে তখন কিন্তু এই শব্দ এই ছবি মিলিয়ে আমার স্মৃতিতে যে ছবিটা রয়ে যাবে সেটা কিন্তু আমি সেখানে কিন্তু ওই হাঁস সহ সেই ছাগল সহ সেই বাড়িটা একসাথেই কিন্তু আঁকা থেকে যাবে, বুঝতে পেরেছি। সুতরাং শব্দ এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এডিটিং শব্দ ছাড়া মানে শব্দের সঠিক লেয়ারিং এবং তার ডিজাইনিং ছাড়া এডিটিং ইনকমপ্লিট থাকে, ভীষণ জরুরি এটা। এআই এর ব্যবহার কি এডিটিং এর কিছুটা ক্ষতি করতে পারে বা মনে হয় আপনার? না, বরং খুব সাহায্য করবে, আচ্ছা, ভীষণই সাহায্য করবে এডিটিং। হ্যাঁ, ইনিশিয়ালি যেটা হবে যে আমি যেটা বলছিলাম যে একটা ডিসিপ্লিনের ভেতরে আমরা কাজ করি, একটা পদ্ধতির ভেতরে আমরা কাজ করি, সেই পদ্ধতিটা ক্ষতিগ্রস্ত হবে। ধরুন আমার যে অ্যাসিস্ট্যান্ট আমার সাথে কাজ করে সে ফুটেজের সাথে সাউন্ড সিঙ্ক করাতো এবং এই প্রসেসটা 3 থেকে 4 দিন সময় লাগতো। তার গোটা ছবির একটা সাউন্ড সিঙ্ক করাতে তার 3 থেকে 4 দিন সময় লাগতো। এইটা এখন 3 থেকে 4 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ, ফলত সে 3 থেকে 4 দিনের জন্য যে রেমুনারেশনটা পেত, সে 3 থেকে 4 মিনিটের জন্য সে রেমুনারেশনটা পাবে না, কিন্তু তার কাজের দিনটা কমে আসছে। হ্যাঁ, সে সেই সময়টা সে অন্য কাজে দিতে পারছে, এটা একটা ভাবার জায়গা। সুতরাং খুব যে ক্ষতি করবে সেই জায়গাটা নয়, এবং হয়তো আমার সেই অ্যাসিস্ট্যান্টকে আর লাগবেও না, কারণ আমি এখন সিঙ্কটা করে নিতে পারছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অন্যান্য কাজগুলো যেভাবে এআইকে ব্যবহার করে কিভাবে এডিটটাকে আরও স্মুথ করা যায়, আরও কিভাবে তার অন্যান্য ফিচার্সগুলোকে ব্যবহার করা যায়, সেইগুলো নিয়ে যদি নিজেদের আপডেট করতে করতে যাওয়া যায় তাহলে কিন্তু এআই আমাদের সহায়ক হবে। কিন্তু এআইকে অযথা ভয় পেলে খুব মুশকিল। হ্যাঁ, মানে এআই মানে কোনো কিছু আটকানো যাবে না, প্রযুক্তিকে তো কখনো আটকানো যায় না, সে তার নিজের নিয়মে আসবে। সুতরাং তাকে কাজে লাগিয়ে আমি কিভাবে তার থেকে আমি আমার উপকারে আনতে পারি, আমার কাজে লাগাতে পারি পুরো বিষয়টাকে, সেইটা আমাকে ভেবে বার করতে হবে। সুতরাং আমার এখনো অবধি এআই এর ব্যবহার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমি যতটুকু করেছি আমার সীমিত কাজের মধ্যে, আমার ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে, ভীষণ সুবিধা পেয়েছি আমি। আপনার আগামী কি কি কাজ আসতে চলেছে, আমরা কি পাচ্ছি আপনার কাছ থেকে? এখনই তো সবার নাম তো বলতে পারবো না, তবে বেশ কিছু ছবির কথা হচ্ছে, বেশ কিছু ভালো ডকুমেন্টারির ব্যাপারেও কথা হচ্ছে, যেগুলো আগামী দিনে সারা পৃথিবীর কাছে একটা চমকপ্রদ গল্প নিয়ে আসতে পারে, এরকম বেশ কিছু ভালো ডকুমেন্টারি আমার লাইন আপে রয়েছে। 2026 জুড়ে অনেকগুলো কাজ অলরেডি প্ল্যান হয়ে রয়েছে, আশা করছি খুব দ্রুত শুরু করবো আর কি, জানুয়ারি অনওয়ার্ডস শুরু হয়ে যাবে সব। আরেকটা জায়গার ছবি, মানে আসামের ছবি নিয়ে আপনার কোনো বক্তব্য কিছু? বা আসামে রিসেন্টলি আমি একটি ছবি ডকুমেন্টারি আমি এটা শুরু করছি আর কি, কাজ শুরু করব, খুব দ্রুত শুরু হবে। আসাম নিয়ে আমি খুব আশাবাদী। আসামের আমি আমিষ বলে ছবিটা আমি দেখে আমি চমকে গেছিলাম। হ্যাঁ, যে এইরকম অদ্ভুত ভালো, মানে এমনি খুব যে চমকপ্রদ গল্প তা নয়, কিন্তু মানে এরকম গল্প আমরা দেখেছি, কিন্তু মেকিংটা এত স্মার্ট মেকিং, এত সুন্দর করে গল্প বলার যে ধরনটা, এই জিনিসটাই আমি খুব মিস করি। সুতরাং আসামের কাছে ভীষণ ভীষণ আশা রয়েছে যে আসাম চমকে দেবে আগামী দিনে। রকস্টার যে ছবিটা, ওটা রিমা দাসের অসাধারণ অসাধারণ ভিলেজ রকস্টার। এবং আরও একটি ছবি আমি নাম ভুলে যাচ্ছি, হ্যাঁ বুলবুল ক্যান সিং। এই ছবিটাও বেশ ভালো ভালো কিছু ছবি, এবং ওর যে প্রসেসটা, রিমার যে প্রসেসটা, যে ধরনটা ছবি বানানোর, ওই অবজারভেশনাল, কিন্তু যদি খুব ভালো করে খেয়াল করো ওটাই কিন্তু অবজারভেশন। মানে এই পদ্ধতিটাকে আমি বলছি অ্যাডপ্ট করা, এইটাকে প্র্যাকটিসের মধ্যে আনা। আরেকটা ছবি চেলো শো বলে একটা ছবি নাম শুনেছিলাম আমরা। আচ্ছা, আমি দেখিনি ছবিটা। আমাদের যে চ্যানেল আটপুরের পডকাস্ট, আটপুরে নিয়ে আপনার যদি কিছু মেসেজ থাকে যদি একটু বলেন। আচ্ছা, শুভেচ্ছা আটপুরেকে। আমি আটপুরের একজন সাবস্ক্রাইবার, ফলোয়ার। আটপুরের যে নতুন কাজ, যে ধরনের কাজ এনারা করছেন, এবং
নতুন ধরনের সিনেমা এবং তাদের সমস্ত কলাকুশলীদের নিয়ে এসে তাদের পরিচিত করানো, তাদের কথা বলা, নতুন ধরনের সিনেমার কথা বলা, এই সবটাই আটপৌরের কাজের পরিধির মধ্যে পড়ছে। এটা খুব ইন্টারেস্টিং। আমি আশা করব আটপৌরে সফল হোক, আর তার পরিচিতি পাক এই আন্তর্জাল সাম্রাজ্যে। ব্যাস এইটুকুই, শুভেচ্ছা রইল।